Hello my dear friends and my dear students. So I am Manik and once again I welcome you in our channel Literature Study at Home. So আজকের আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আমরা লাস্ট মিনিট সাজেশন এবং এটি NTA নেট পরীক্ষা এবং WBSET পরীক্ষাকে সামনে রেখে আমরা কিন্তু আলোচনা করছি। অর্থাৎ পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে। তো আমার আজকে দুটো পয়েন্ট নিয়ে মেইনলি আলোচনা, অর্থাৎ পরীক্ষার আগে কি করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে পরীক্ষার সময় কি করতে হবে। সো চলো আলোচনা করি। তবে আলোচনায় ঢোকার আগে কিছু কথা, আমার মনের কথা তোমাদের সামনে শেয়ার করছি। দেখো সি ড্রিম, অর্থাৎ তোমাদেরকে আমি বলছি স্বপ্ন দেখতে। কিসের স্বপ্ন দেখতে? হুইচ ইউ ক্যান অ্যাচিভ, যে স্বপ্ন তোমরা অর্জন করতে পারবে, যে স্বপ্ন তোমরা জয়লাভ করতে পারবে, যে স্বপ্ন তোমরা ফুলফিল করতে পারবে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য ড্রিম। কিসের স্বপ্ন? NTA NET SET or WBSET is achievable। অর্থাৎ যদি কোনো দিন স্বপ্ন দেখে থাকো NTA NET পাওয়ার বা জিআরএফ পাওয়ার বা সেট পাওয়ার, সেই স্বপ্ন কিন্তু অবশ্যই অ্যাচিভেবল, অবশ্যই তোমরা অর্জন করতে পারবে। তো কি করে পারবে? তার জন্য পরবর্তী লেখাটা দেখো, উইদাউট প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি সাকসেস ইজ ইম্পসিবল। অর্থাৎ দুটো জিনিস দরকার। এক, যদি তুমি ড্রিম দেখেছো তো প্ল্যান করো, ঠিক আছে, এবং সেই প্ল্যানটাকে স্ট্র্যাটেজিতে ফেলো এবং তার ফলেই তুমি পারবে সফল হতে বা তোমরা পারবে সফল হতে। সো উইদাউট প্ল্যানিং, উইদাউট স্ট্র্যাটেজি সাকসেস ইজ ইম্পসিবল। সো আজকে আমি তোমাদের সামনে স্ট্র্যাটেজি এবং প্ল্যান নিয়ে আলোচনা করছি। তো চলো প্রথমে আমি স্ট্র্যাটেজিটা দেখিয়ে দিই। দেখো এই NTA নেট বা এই সেট এর পরীক্ষায় একটা নির্দিষ্ট কোয়েশ্চেন থাকে এবং তার একটা নির্দিষ্ট মার্ক থাকে এবং প্রত্যেক বছর একটা নির্দিষ্ট কাট অফ থাকে। অর্থাৎ এখানে কোনো পাসিং মার্ক নেই। অর্থাৎ প্রত্যেক বছর যত ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তার নিরিখে তার 6% করে সেখান থেকে ছাত্রছাত্রী পাস করতে পারবে। অর্থাৎ আমি ধরে নিতে পারি যে আমরা গত বছরগুলির পরীক্ষা অনুযায়ী কাট অফ কত এসছে, অর্থাৎ কত পার্সেন্ট পেলে প্রায় এই আমরা দেখতে পাই যে নেট সেট পাস করা যায়। দেখো ক্যাটেগরি ওয়াইজ ভিন্ন হয়, অর্থাৎ যারা SC OBC জেনারেল এই যে ক্যাটেগরি রয়েছে, SCদের অনেকটা কম হয় জেনারেলদের থেকে, OBCদের আরও একটু কম হয়, জেনারেলদের একটু বেশি হয়। তো আমি জেনারেলদের ধরেই করছি, কারণ হচ্ছে আমি বেশিটা ধরে করি, তো সেটা ধরে এগোলে অনেক ভালো। দেখো 60% যারা মূলত পায় না, অর্থাৎ 60% পাওয়া মানে আমরা বলতে পারি যে নেট কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে, প্রায়। এবং যদি 70% ধরি, 70% যদি নাম্বার সে পায় তাহলে তার জিআরএফ হয়ে যাবে। কি বললাম? জিআরএফ হয়ে যাবে। আর 60% পেলে নেট হয়ে যাবে। আচ্ছা, আমরা পেপার 1 সেটা কত মার্কের? 100 মার্কের। অর্থাৎ আমি তাই নিরিখে বলি, তো পেপার 1-এ যদি 100 মার্ক হয় তার 60% কত? 60 পেতে হবে, তাই তো? আর যে ধরো জিআরএফের জন্য ছুটছে সে পারবে 70। টোটাল দেখো 60 মানে কটি কোশ্চেন করতে হবে? যদি 50টির মধ্যে 30টি, 2 মার্কের 30 গুণিত 260, অর্থাৎ তোমার টার্গেট হবে 30টা প্রশ্ন ঠিক করা। কটা প্রশ্ন? 30টা। আর যাদের জিআরএফ তাদের টার্গেট হবে 35 কোশ্চেন। ক্লিয়ার? বেশি করলে তো ভালো, কারণ পেপার 2-তে যদি কোথাও একটু কমে যায়, পেপার 1 তো রয়েছে বাড়ানোর জন্য। তো তাই পেপার 1-টাকে মাস্ট। এবারে পেপার 1-এ এই যে 30 কোশ্চেন ঠিক করা একেবারে ইজি। দেখো যারা এখনও প্রিপারেশন শুরু করনি, তোমাদের সামনে যদি 10টা দিনও থাকে, সেই 10টা দিনই এনাফ সেই 10টা ইউনিটটাকে ভালো করে পড়ার জন্য। তো দেখো সেই স্ট্র্যাটেজিটা আমি এখানে তোমাদের আলোচনা করলাম। অর্থাৎ স্ট্র্যাটেজি হচ্ছে আমাকে বেশি ভাবলেই হবে না, অর্থাৎ 50 কোশ্চেনের মধ্যে 50 কোশ্চেন করলে তা করতে হবে তাহলে কোনো নেই। আমাকে স্ট্র্যাটেজিক্যালি 30 কোশ্চেন, অর্থাৎ আমরা জানি 10টা ইউনিট থেকে 5টি করে কোশ্চেন আসে, তো 50টি। অর্থাৎ আমার যদি 6টি ইউনিট যদি স্ট্রং হয়ে থাকে, 6টি ইউনিট যদি ভালো করে করতে পারি, দেন আমাকে কেউ আটকাতে পারবে না। ক্লিয়ার? আর যারা 70 মার্কেট টার্গেট করছে তাদের জন্য 35, অর্থাৎ 7টা ইউনিট ভালো করে স্ট্রংলি দিতে যায়। দেখো ক্লিয়ার? চলো, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। এবারে প্ল্যানে যাই। দেখো প্ল্যানিংটা দুটোভাবে করেছি আমি, অর্থাৎ বিফোর দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষার আগে একটা স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে পরীক্ষা যখন দিচ্ছি, পরীক্ষা চলাকালীন তখন আমার স্ট্র্যাটেজি। দেখো এই জন্য এটাকে আমি গ্রিন রেখেছি। গ্রিন কেন? এটা করার সময় থাকে, অর্থাৎ আমি প্রিপারেশনের সময় নিতে পারবো। আর এটা র্যাপিড এর জন্য আমি রেড রেখেছি, ঠিক আছে। চলো প্রথম আমরা বিফোর দ্য এক্সামিনেশন কি করতে পারি। দেখো প্রথম পয়েন্ট কি দিয়েছি, বলেছি রিড
আর ব্যাকেটে দিয়েছি ওয়াচ, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্রিপেয়ার ভেরি শর্ট নোটস ইউজিং চার্ট, ড্রয়িং গ্রাফ। অর্থাৎ দেখো পেপার 1 পড়ার জন্য কি করতে পারি আমরা, পেপার 1 পড়ার জন্য আমরা টেক্সট বই পড়ি, অর্থাৎ পেপার 1 রিলেটেড বই আছে, বই পড়ি। তো বই পড়া অসুবিধা নেই, বই পড়ে কনসেপ্ট বোঝো, আন্ডারস্ট্যান্ড করো, তারপর সেই কনসেপ্টটা বোঝার পরে সেই বই থেকে তোমার একটা শর্ট নোট চাই। অর্থাৎ যদি একটা 2 পেজের একটা নোট পড়ে থাকো বই থেকে, সেখানে একটা ছোট্ট একটা পেজের ছোট্ট অংশে নোট বানাও, যে নোটটাতে চার্টের মতো থাকবে, ছকের মতো করে করো, ঠিক আছে, ড্রয়িং করে করো, যাতে তোমার ক্যাচি হবে, যেটা পরে পড়তে সুবিধা হবে। আমি তার পাশে রিডের পাশে আমি ওয়াচ লিখেছিলাম কেন, দেখো বই থেকে পড়ে কনসেপ্ট বুঝতে অনেক দেরি হয়। এখন ইন্টারনেটের দৌলতে আজকের দিনে ইউটিউব একটা বড় প্ল্যাটফর্ম। ইউটিউব থেকে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ তোমরা সেই ইউনিটগুলোকে দেখো, ঠিক আছে, ওয়াচ করে আন্ডারস্ট্যান্ড করো, তারপরে নিজে খাতায় নোট করো। আমি দেখেছি আমার চ্যানেলে অনেকে তোমরা রয়েছো, তোমরা আমাদের ভিডিও দেখো এবং সেই ভিডিও থেকে নোট করো। এবং সেই নোটটা কিভাবে করো, আমি যেই পিডিএফ বা পিপিটিটা ইউজ করি সেটা তোমরা নিয়ে যাও, আমি তোমাদের গ্রুপে দিয়ে দিই, তোমরা সেখান থেকে নোট করো। তো আমি চাইছি সেখান থেকেও শর্ট করি। ইউটিউব একটা বড় মিডিয়াম, সেখানে আরও দেখো, আরও কনসেপ্ট ডেভেলপ করো, অর্থাৎ ইউটিউবটাকে ইউটিলাইজ করো। ক্লিয়ার? ওকে, চলো আমরা নেক্সট আলোচনায় যাই। নেক্সট প্রথম নিশ্চয়ই যে পয়েন্টটা বোঝালাম বুঝতে পেরেছো, অর্থাৎ রিড অর ওয়াচ, আন্ডারস্ট্যান্ড বোঝো, তারপর নিজের ওন নোট করো, অর্থাৎ যাতে পরীক্ষার আগে রিভাইজ করতে সুবিধা হয়। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট চাই। নেক্সট পয়েন্ট কি বলছে, ফাইন্ড আউট দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড এরিয়াজ ফ্রম হোয়ার কোয়েশ্চেন্স আর ফ্রিকুয়েন্টলি আস্কড। বলছি যে ওই প্রশ্নগুলি খুঁজে বার করো, ওই বিশেষ ক্ষেত্রগুলি, ওই অঞ্চলগুলি খুঁজে বার করো যেখান থেকে প্রতি বছর বারবার প্রশ্ন আসে, অর্থাৎ রিপিট হয় প্রশ্ন, অর্থাৎ ওই পার্টিকুলার এরিয়াগুলোকে খুঁজে বার করতে বলছি। তো এটা কি করে বার করবো, এর জন্য আমি গোড়া কাছ থেকে যতবার আমি এরকম সাজেস্টিভ কোনো ভিডিও করেছি বলেছি যে তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়ো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন টেবিলে রেখে দাও, বারবার যে প্রশ্ন যে ক্যাটাগরি থেকে বেশি কোশ্চেন আছে সেগুলোকে স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে। আমি চেষ্টা করছি এরপরে একটি পরীক্ষার আগেই, জানি পরীক্ষার পুরোপুরি দোরগোড়ায়, আজকে 19 তারিখ, তো বুঝতে পারছি অনেকের পরীক্ষা, তবে অনেকের বাকি রয়েছে। আমি চেষ্টা করবো যে তার আগে যদি ইমিডিয়েটলি কোন ধরো টিচিং অ্যাপটিটিউডে কোন ইউনিটগুলো, কোন পার্টিকুলার পয়েন্টগুলো বেশি করে পড়তে হবে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দেবো যাতে রিভিশন করতে ইজি হয়। ক্লিয়ার? চলো, এটা দ্বিতীয় পয়েন্ট বোঝা গেছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে ভালো করে কোথায় কোন পয়েন্ট থেকে বেশি করে প্রশ্ন আসে, কোন প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেইগুলো দেখব। নেক্সট, থার্ড নম্বর পয়েন্ট, রিভাইজ অ্যান্ড রিভাইজ ইউর স্ট্রং ইউনিটস। কি বলেছি দেখো, দুটো নোট কি করে তৈরি হচ্ছে, একটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে একটা নোট রেডি হচ্ছে, কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্ট বার করছো, আবার চলে যাচ্ছ যেটা তুমি নিজে হ্যান্ড নোট করেছিলে, এই দুটো যেটা নোট তুমি নিজে তৈরি করেছো সেগুলোকে বারবার রিভাইজ করতে বলছি, আবার রিভাইজ হয়ে গেলেও আবার তাকে রিভাইজ করো। এবারে কোনগুলো রিভাইজ করতে বলছি, কোনগুলো রিভাইজ করতে বলছি, তোমার স্ট্রং ইউনিটগুলো। স্ট্রং ইউনিট কোনগুলো দেখো, প্রত্যেকের স্ট্রং ইউনিট ডিফারেন্ট হয়, ঠিক আছে, কারোর কাছে কোনটা স্ট্রং, তবে আমি মনে করি এই 10টা ইউনিটের মধ্যে অ্যাটলিস্ট 5 থেকে 6টি বা 7টি ইউনিট প্রত্যেকের কাছে মোটামুটি স্ট্রং, তারা করতে পারে। কোনগুলো আমি এক ধরি, টিচিং অ্যাপটিটিউড। কি টিচিং, আমি এখানে শর্টলি করছি টিচিং। দুই হচ্ছে কোনটা হয়ে থাকে, কমিউনিকেশন। কি বলছি, টিচিং অ্যাপটিটিউড, কমিউনিকেশন। 3 কি হতে পারে, 3 হতে পারে, হ্যাঁ অবশ্যই হায়ার এডুকেশনের যে তথ্যগুলি ওটা সব পড়লেই মুখস্থ করলেই হয়ে যাবে। 4 কি হতে পারে, 4 হতে পারে রিসার্চটাও পড়লে হয়ে যাবে, ঠিক আছে, একটু মুখস্থ করতে হবে। 5 কি হতে পারে,
হ্যাঁ, বলবে ডিআই কেন স্যার, ডিআই তো কঠিন। বাট আমি তোমাদেরকে যেভাবে পড়িয়েছি, আমি তোমাদেরকে যে 6টি লেকচার করে দিয়েছি, ওই 6টি লেকচার যদি ভালো করে দেখো, আমি মনে করি না যে কোনোভাবে কোনো অসুবিধা হবে। অঙ্ক খুব সহজ, যে ডিআই দেওয়া থেকে এনটিএ নেট বা সেট পরীক্ষায় ওটা সলভেবল, এবং যে কেউ যে কোনো স্টুডেন্ট করতে পারে একটু বেসিক আইডিয়া থাকলে। তাই ডিআই অবশ্যই সেই পার্টে থাকবে। 6 কি রিজনিং, দেখবে রিজনিংটা সহজ, বিশেষ করে লজিক্যাল রিজনিং নয়, ম্যাথমেটিক্যাল রিজনিং। ওকে, তো এই যে 6টা ইউনিট বললাম, কোনটা? টিচিং অ্যাপটিটিউড, কমিউনিকেশন, হায়ার এডুকেশন, রিজনিং নয়, রিসার্চ, ডিআই এবং 6 রিজনিং। এই 6টা ইউনিট যদি কেউ ভালো করে অবশ্যই সে সাকসেস পাবে। তবে কারোর কাছে এটি উইক পয়েন্ট হতে পারে কিছু কিছু, আবার কিছু স্ট্রং পয়েন্ট যেগুলো ছেড়ে গেলাম, বিশেষ করে রিডিং কম্প্রিহেনশন। ওখান থেকে সিন আনসিন করে এসছো, অবশ্যই ওখান থেকে প্রশ্ন পারবে। তাছাড়া রয়েছে পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট, ওগুলো থেকে কেন পারবে না? অবশ্যই পারবে। দেখো, একটু পড়তে হবে, তবে আমি বলছি স্ট্রং পয়েন্টগুলোকে রিভাইজ করো। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ভেরি গুড। এগুলো হচ্ছে আমার বিফোর এক্সামিনেশন আগে করতে হবে এগুলো, অর্থাৎ পরীক্ষার আগে যে প্রিপারেশনটা এরকম করে করতে হবে। এবারে পরীক্ষার হলে কি করে করব, বা কেমনভাবে আমাকে নার্ভটাকে ধরে রাখতে হবে, অর্থাৎ পরীক্ষার হলে যখন আমি এজ এ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছি, সেই সময় আমাকে কি স্টেপসগুলোকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। ফার্স্ট পয়েন্ট কি বলেছি? স্টার্ট ফ্রম ইউর স্ট্রং ইউনিটস, অর্থাৎ যে স্ট্রং ইউনিটগুলো একটু আগে বেছে দেখালাম। যখন পরীক্ষায় প্রশ্ন হয়, বিশেষ করে যারা এনটিএ নেট পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষার ক্ষেত্রে কম্পিউটার বেসড এক্সাম হয়ে থাকে। সেখানে যে এক্সামের যে কোয়েশ্চেনগুলো সবার কাছে আনঅর্ডারলি থাকে, অর্থাৎ তুমি যে কম্পিউটারে বসছো, তোমার পাশে যিনি বসছেন তার প্রশ্ন একই, কিন্তু অর্ডারলি নয়, ডিফারেন্ট অর্ডারে রয়েছে। তাই তোমার শুরু হতে পারে, ধরো মনে করো পিপল অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে, যেখানে তুমি খুব উইক, তো সেই জায়গায় কি করতে হবে? তো সেখানে তুমি তাকে নেক্সট করে যেতে হবে, এবং যেখানে তোমার স্ট্রং পয়েন্ট শুরু হচ্ছে, স্ট্রং ইউনিট শুরু হচ্ছে, সেগুলো দিয়ে শুরু করো। অর্থাৎ তুমি প্রথমে পেয়ে গেছো একেবারে কঠিন পয়েন্ট বা তোমার কঠিন ইউনিট থেকে প্রশ্ন, তো সেখানেই শুরু করবে না, সেটাকে ছেড়ে দিয়ে বরং স্ট্রং ইউনিটগুলো শুরু করবে। প্রথম পয়েন্ট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ভেরি গুড। নাও নেক্সট, দ্বিতীয় কি বলেছি? স্কিপ লেন্দি কোশ্চেন। সব থেকে বড় কথা, দেখবে পেপার 1-এ যে প্রশ্নগুলি থাকে, যেখানে প্রশ্নটা বিশাল বড়, ঠিক আছে, যেটাকে প্রথমে পড়ে সেটাকে বুঝে উঠতেই 2-3 মিনিট চলে যাবে। 2-3 মিনিট না যাক, অ্যাটলিস্ট 2 মিনিট তো যাবে। তো এই রকম প্রশ্নগুলোকে আগে অবশ্যই বাদ দিতে হবে, ও প্রশ্ন পরে করা যাবে। তোমাদের ইন্টারনেটের অপশন আছে, যে কোনটা ছেড়ে দিয়েছো সেখানে দেখতে পাবে, অর্থাৎ সেখানে একটা ডায়ালগ বক্স থাকবে। যারা পরীক্ষা দিয়েছো দেখেছো নিশ্চয়ই, অর্থাৎ যে কোশ্চেনটা দাওনি সেটা হলুদ হয়ে থাকবে, যে কোশ্চেনে অ্যান্সার দিয়ে দিয়েছো গ্রিন হয়ে থাকবে, যে কোশ্চেনটা অ্যান্সার দিয়েছো কিন্তু শিওর নও, সেভ করনি, সেটার অপশন হচ্ছে মার্ক ফর রিভিউ। তো সেরকম বিভিন্ন রকম অপশন থাকে, তুমি ছেড়ে দিয়েছো সেটা পরে তুমি কিন্তু সেই কোশ্চেনটাকে ট্রেস করতে পারবে, অর্থাৎ সেই কোশ্চেনটা হারিয়ে যাবে না। ক্লিয়ার? তো সেই জন্য স্কিপ করতে হবে, তোমাকে টেকনোলজিটাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তো স্কিপ লেন্দি কোশ্চেন আমার সেকেন্ড পয়েন্ট। নেক্সট থার্ড কি হচ্ছে দেখো, এটা মূলত এনটিএ নেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটের ক্ষেত্রে নয়। অর্থাৎ যেটা তোমাদেরকে একটু আগে বোঝাচ্ছিলাম, যে মার্ক ফর রিভিউ, অর্থাৎ যে প্রশ্নটার উত্তর তোমার মনে হচ্ছে শিওর নও, তুমি সেটাকে মার্ক ফর রিভিউ, অর্থাৎ পরে তুমি এসে সেটাকে দেখবে। যে এটা যে অনেকে কি করে, এই মার্ক ফর রিভিউ মেরে দিয়ে নেক্সট প্রশ্ন চলে যায়। তো এই মার্ক ফর রিভিউ মারার পরে সাথে সাথে সেখানে একটা বাটন থাকে সেভ অ্যান্ড মার্ক। এই সেভ অ্যান্ড মার্ক অনেকে মারে না, অর্থাৎ ক্লিক করে না। তাহলে কি হবে? সেভ অ্যান্ড মার্ক না থাকার দরুন তুমি শেষে যখন সাবমিট মারবে, যখন মনে করে তোমার সময় হলো না যে তুমি পরে রিভিউ করতে ধরো পারতে, রিভিউ করে ওরা যে প্রশ্নগুলো মার্ক ফর রিভিউ করেছো পরে চেক করে ভেবেছিলে হয়তো ভুলে সেগুলোকে রিভিউ করতে পারোনি, অর্থাৎ পুনরায় দেখতে পারোনি, তাহলে কি হলো? ওই প্রশ্নগুলো তুমি যা অনুমান দিয়ে করেছিলে ওটা কিন্তু আর যখন কাউন্ট হবে, কাউন্ট আর হবে না। যদি ঠিকও হয়ে যায় কাউন্ট হবে না, কারণটা কি? সেভ ফর অর সেভ অ্যান্ড মার্কটা তুমি করোনি। তাই বারবার বলছি, মার্ক ফর রিভিউ যখন করছো অবশ্যই সেভ অ্যান্ড মার্ক করবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, আমার তৃতীয় নম্বর পয়েন্ট বুঝতে পেরেছো নিশ্চয়ই। চলো চতুর্থ নম্বর পয়েন্ট কি? ডোন্ট ওয়েস্ট
টু মাচ টাইম অন এ সিঙ্গেল কোশ্চেন। অর্থাৎ একটা কঠিন প্রশ্ন এসছে কিন্তু তুমি মনে করছো যে সেটাকে সলভ করতে পারবে, একবার করছো ভুল হচ্ছে, আরেকবার করছো ভুল হচ্ছে। এই রকম যদি একটা প্রশ্নের যদি তুমি পেছনে 5টা মিনিট দিয়ে দাও, টাইমটা কি করে হবে সলভ, তাই না? সময় তো একটা নির্দিষ্ট। তাই তোমাকে এটা ভাবতে হবে না যে আমি এই সহজ প্রশ্নটা ভুল করে দিচ্ছি মানে আমি কেমন ছাত্র, আমি কীরকম ধরনের প্রশিক্ষণ নিয়েছি, কেমন ধরনের আমি প্রিপারেশন নিয়েছি, এটা পারছি না, এইরকম ইগো মাথায় আনানো যাবে না। ঠিক আছে, হচ্ছে না ছেড়ে দাও, ঠিক আছে, হচ্ছে না ছেড়ে দাও, ব্যাস্ট। কারণ হচ্ছে আমাকে আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলোতে আমি সময় দিলে হয়তো আরও ভালো রেজাল্ট করতে পারবো, ঠিক আছে। তবে এই যে বলছি অতিরিক্ত সময় কোন কোন জায়গায় একটু দিতে হবে, তবে বারবার বলছি না যে একবার ভুল হচ্ছে দ্বিতীয়বার ভুল হচ্ছে তৃতীয়বার করবে না, ঠিক আছে। তো এই ডিআই এর ক্ষেত্রে, রিজনিংয়ের ক্ষেত্রে একটু বেশি সময় দিতে হবে, ঠিক আছে। যেখানে তোমাদের দেখো অন্য অ্যাকশন, বিশেষ করে আইসিটির প্রশ্নগুলো, টিচিং অ্যাপটিটিউডের প্রশ্নগুলো, ওগুলো দেখবে 2 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে, 10 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে, যেগুলো তোমার ইজি। তো এই জায়গাতে একটু টাইম দিতে হবে কোনটাতে, ডিআই, রিজনিং, এবং আরেকটা জিনিস আমি লিখিনি এখানে, সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে, সেইটাতে এই 3টায় টাইম দিতে হবে, ঠিক আছে। তবে এটা যেন এই যে 5টা কোশ্চেন করার জন্য 10টা মিনিটের যেন বেশি না যায়, অর্থাৎ ডিআই থেকে 10 মিনিট, রিজনিং থেকে 10 মিনিট, এর থেকে যেন বেশি টাইম না দেওয়া হয়। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর পয়েন্ট, আমার 5 নম্বর পয়েন্ট কি, সলভ রিডিং কম্প্রিহেনশন অ্যাট দ্য এন্ড অফ সলভিং ইজি কোশ্চেন্স ফ্রম ইউর স্ট্রং ইউনিটস। অর্থাৎ পেপার 1 থেকে যে স্ট্রং ইউনিট থেকে যে কোশ্চেনগুলো ছিল তুমি সেগুলো করা হয়ে গেছে, অর্থাৎ স্ট্রং ইউনিট থেকে যে প্রশ্ন, ইজি প্রশ্ন ছিল সেগুলো করে দিয়েছো, বড় প্রশ্ন সব বাদ দিয়েছো, ট্রিকি প্রশ্ন সব বাদ দিয়েছো, ঠিক আছে। সেগুলো কিন্তু তারপরে ধরবে না, অর্থাৎ ইজি প্রশ্ন করা হয়ে গেছে বলে আমি বড় প্রশ্নগুলো ধরে নেব না, ট্রিকি প্রশ্নগুলো ধরে নেব না। কি করব আমি, তারপরে যেটাকে ধরবো সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। কাকে ধরবো? রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ যেটা সিন রয়েছে যেখান থেকে অ্যান্সারগুলো করতে হবে। তো এটার একটা টেকনিক শিখিয়েছিলাম আমি, এটাকে নিয়েও একটা ভিডিও করবো। অর্থাৎ আগে থেকে প্রশ্ন পড়ে নেবে, প্রশ্ন পড়ে নিলেই দেখবে প্যাসেজটা কী রয়েছে তার একটা আইডিয়া পেয়ে যাবে। একটা ছোট্ট একটা তথ্য দিলাম, চলো নেক্সট আলোচনা করি। আমার লাস্ট পয়েন্ট কি বলছি, solve the lengthy and tricky questions at the end of paper 2। অর্থাৎ আমি যেটা কি বলেছিলাম, ইজি প্রশ্ন যখন শেষ হয়ে যাবে তখন ধরবে রিডিং কম্প্রিহেনশন, তো তারপরে তোমরা করতে পারতে লেন্দি এবং ট্রিকি কোশ্চেন। আমি বলছি না, লেন্দি এবং ট্রিকি কোশ্চেনগুলোকে একেবারে পেপার 2 করার পরে, অর্থাৎ প্রথমে পেপার 1 এরকম কাজ করে এলে তাহলে পেপার 2 করতে বসে যাও, তারপরে পেপার 2 যখন পরীক্ষা শেষ হবে তারপরে করবে। কেন বলছি দেখো, যখন তুমি পেপার 1-এর ইজি প্রশ্নগুলো করে দিলে, রিডিং কম্প্রিহেনশন প্রশ্নগুলি করে দিলে, তারপরে যখন এইগুলো করতে বসবে লেন্দি এবং ট্রিকি প্রশ্নগুলো, তোমার মাথা খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। তো সেই জায়গায় আমি বলবো সেটাকে বরং ছেড়ে দিয়ে পেপার 2 শুরু করা। আর আমি মনে করি যে পেপার 2 এর 100টা প্রশ্নের জন্য 1.5 ঘন্টা এনাফ, যদিও সেখানে 2 ঘন্টা থাকে। কেন বলছি দেখো, পেপার 2 হচ্ছে তোমার নিজের ফিল্ডের এরিয়া, যেখানে অ্যান্সারগুলো খুব, আমি বলতে পারি যে ইন এ সেকেন্ড আসার কথা, অর্থাৎ যদি পড়ে থাকো অবশ্যই মাথায় আসবে, আর না হলে নেই, আসবে না। তো সেই 100টা কোয়েশ্চেন করতে আমার মনে হয় 1.5 ঘন্টার বেশি যাওয়া উচিত নয়। আর অবশ্যই নিশ্চয়ই মাথায় থাকবে যে পেপার 1-এ এই কোশ্চেনগুলো আমি করিনি, তাই শেষে করব। তবে এটা কিন্তু আমার পার্সোনাল চয়েস, আমি নিজের ওন পার্সোনাল, তাই লিখে দিই স্ট্রিক্টলি মাই পার্সোনাল চয়েস। তোমাদের যেটা সুবিধা হবে, যেটা যেরকমভাবে তোমরা করো, তবে আমি এই টেকনিকটা ইউজ করতাম। ক্লিয়ার? তো আমার আজকের এই আলোচনাটা ছিল, আশা করি তোমরা এটাকে মাথায় রাখবে, ঠিক আছে। চলো আজকে তাহলে এইখানেই রাখছি। বেস্ট উইশেস তোমাদের জন্য, তোমাদের আপকামিং নেট জিআরএফের জন্য এবং আপকামিং সেট এক্সামের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।